ফিফার একটা মানে বিতর্কিত ভূমিকা কিন্তু আমরা প্রথম থেকে দেখছিলাম। বলেছে যে আর্জেন্টিনার সঙ্গে জেতা এত সহজ না, সে এটাকে ট্রল করে বলেছে, কারণ হচ্ছে আর্জেন্টিনার 11 জনের সঙ্গে খেলতে হয়, ফিফার সঙ্গে ফিফার হ্যাঁ 6 জন রেফারির সঙ্গে খেলতে হয়, বিশ্বের সমস্ত মোরলদের সঙ্গে খেলতে হয়। তো এটা খুবই, এবং সে যেটা বললো যে এটা দিনে দুপুরে ডাকাতি অনেকগুলো বিতর্ক উঠে এসেছে আর্জেন্টিনা এবং ইজিপ্টের ম্যাচে। শুভ সন্ধ্যা। ভিউজ বাংলাদেশের বিশ্বমাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই অনুষ্ঠানটা আপনারা জানেন পাওয়ার্ড বাই জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল, এবং আমি আছি মারিয়া সালাম, আমার সাথে আছেন হীরা তালুকদার। হীরা ভাই, মানে আজকের ম্যাচ নিয়ে তো গতকাল রাতে আসলে যে ম্যাচগুলো হয়ে গিয়েছে সেগুলো নিয়ে তো আমরা আলাপ করবই, কিন্তু সেইটা আলাপের আগে গতকাল আমরা যে আলাপটা করেছি সেটারই লেস টেনেই আমাদেরকে এখন কথা বলতে হচ্ছে। প্রথমে আসলে আসছে আর্জেন্টিনা এবং ইজিপ্টের যে ম্যাচটা, এটা নিয়ে মানে ফিফার একটা মানে বিতর্কিত ভূমিকা কিন্তু আমরা প্রথম থেকে দেখছিলাম, কিন্তু সেটা ছিল একটা গুঞ্জনের মতো যে আসলে ফিফা এটা করতেও পারে, এরকম হতেও পারে, বা ষড়যন্ত্র তত্ত্ব, যে স্টার সমৃদ্ধ যে দলগুলো তাদেরকে রাখার জন্য ফিফা একটু বায়াসও হতে পারে। কিন্তু গত পরশু এবং গতকালের পরপর দুইটা বিতর্কিত ঘটনায় কিন্তু ফিফা একদম এক্সপোজড হয়েছে। প্রথমত ট্রাম্প ফিফাকে ফোন করে তাদের যে প্লেয়ার ইউএসের তার রেড কার্ড মানে রিভিউ করার জন্য বা বাতিল করার জন্য এক প্রকার চাপ দিয়েছে। এটা তো খুবই বিতর্কিত একটা বিষয়। এই বিতর্কের রেশ না কাটতেই গতকাল ম্যাচে কিন্তু অনেকগুলো বিতর্ক উঠে এসেছে আর্জেন্টিনা এবং ইজিপ্টের ম্যাচে। তো আসলে মানে খেলার যে সৌন্দর্য বা আর্জেন্টিনা যে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে, এটা হচ্ছে বড় হয়ে কিন্তু এখন এই যে ফিফার যে বিতর্কিত ভূমিকা, এটাই কিন্তু এখন সবার মুখে মুখে। ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে তাদের স্ট্রাইকারকে নেওয়ার জন্য রেড কার্ড খেলেছে আপনার বসনিয়ার সঙ্গে, তারপরে বেলজিয়ামের সাথে যেহেতু তাদের ডু অর ডাই ম্যাচ, 16-এর ম্যাচ যেহেতু, হ্যাঁ, তো রাউন্ড অফ 16-এ এটা হবে যে আপনি জিতলেই কোয়ার্টার ফাইনাল, হারলে যেহেতু বাদ। সর্বোচ্চ চেষ্টা তাদের দল করছে, ইউএসএ করেছে। তো আমেরিকার প্রেসিডেন্ট এখানে সরাসরি ফোন করেছে, ফোন করার পরে ফিফা বলল, জিওভান্তি বলল যে ফিফার নিয়মের 17 ক্লজে সে বলল যে আমি এটা পারি, কারণ রেড কার্ড দিলে সেটা আমরা তার যে একদিনের যে একটা পরবর্তী ম্যাচে সাসপেনশন, এটা আমরা তুলে নিতে পারি, এটার জন্য বড় অঙ্কের একটা জরিমানা দিলেই হবে। তো এটাও একটা নিয়মের মধ্যে পড়ে, যদিও এটা দারুণভাবে আমরা সবাই সমালোচনা করছি হস্তক্ষেপ, তো তারপরও বিশ্বজুড়ে এটা নিয়ে সমালোচনা হয়েছে। বেলজিয়াম ম্যাচটা জেতার পরে এটা নিয়ে সেলিব্রেশন, তাদের যে বক্তব্য যে এখানে সত্যের জয় হয়েছে, এই ধরনের বক্তব্য পুরো বেলজিয়াম জুড়ে ট্রাম্পকেও হচ্ছে মক করা হয়েছে এবং লুকাকু গোল দিয়ে সে যে ট্রাম্পের স্টাইলে হ্যাঁ এইভাবে নাচছে, মানে এটা হয়েছে। তো আমরা ওইটাই বললাম যে ঠিক একদিন পরে কালকে যেটা হলো একেবারে এটা বলবো এটা আসলে অ্যাবসার্ড এবং অকল্পনীয় একটা ব্যাপার। এতদিন পর্যন্ত ফিফার ইতিহাসে বা বিশ্ব ফুটবলের ইতিহাসে মানে এরকম ঘটনা এতটা ঘটনা আপনি জানেন যে এর আগে যেটা হলো যে মারাকানা হয়েছিল, এগুলো দুই দলের হাতাহাতি মারামারি, একজন 10 জনের একটা 9 জনকে রেড কার্ড দেওয়া হয়েছিল সেই 34 সালে, অনেক আগের ঘটনা। হ্যাঁ, তো এটা মারামারির ঘটনা, এটা ঘটতেই পারে, কিন্তু সরাসরি আমরা যেটা বলবো যে সরাসরি ফিফা এইভাবে করে একটা নিজে এসে এখানে তারা বলল যে এখানে কালকে একজন বলল, হোসে মরিনহো, সে হচ্ছে আপনার ইসের কোচ, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ, সে বলল যে কালকে যে ম্যাচটা হলো মিশর এবং আর্জেন্টিনার মধ্যে, বলেছে যে আর্জেন্টিনার সঙ্গে জেতা এত সহজ না, সে এটাকে ট্রল করে বলেছে, কারণ হচ্ছে আর্জেন্টিনার 11 জনের সঙ্গে খেলতে হয়, ফিফার সঙ্গে 6 জন রেফারির সঙ্গে খেলতে হয়, বিশ্বের সমস্ত মোরলদের সঙ্গে খেলতে হয়। তো এটা খুবই, এবং সে যেটা বললো যে এটা দিনে দুপুরে ডাকাতি, বলবো যে এটা আমরা না, এটা দিনে দুপুরে, হোসে মরিনহো বলছে যে এটা দিনে দুপুরে ডাকাতি, এটা কোনো মানে গোপন ষড়যন্ত্র তত্ত্ব বা কিছু, হ্যাঁ, বা একটা পার্সিয়ালিটি করা ম্যাচে বা পাতানো তা কিচ্ছু না, এটা একটা ডাকাতি, জাস্ট ডাকাতি হলো।
সীমার বাইরে গিয়ে একটা কাজ করলো কালকে, এবং গোল কালকে বাতিলের যে বিষয়টা হ্যাঁ আসছে একদম শুরু থেকে আমি একটা একটা যদি বলি, একদম শুরু থেকে যদি বলেন আপনি, শুরুতেই যে করলো কাজটা তারা, যে মেসি যে পেনাল্টিটা নিল, ওইটা যে পেনাল্টি, এটা তাদের প্লেয়ার যখন ডিবক্সে ঢুকে গেল, তার সামনে ছিল মিশরের একজন ডিফেন্ডার, সে তার মিশরের ডিফেন্ডার গায়ের উপরে গিয়ে পড়লো, সেটাকে পেনাল্টি দিল। এটা একবারে বেশি রিপ্লেতে দেখালো না, কারণ হচ্ছে তাহলে তো মানুষ জানবে। তো তারপরে যতটুকু দেখছে মানুষ, তাতে কিন্তু দেখলো যে ক্লিয়ার এটা কখনোই পেনাল্টি হয় না, সেইটা পেনাল্টিটা নিল। মিশর তো ছোট দল, আর্জেন্টিনার থেকে মেনে নিল, তারা পেনাল্টিটা দিল, মেসি গোল দিতে পারে না। তখন মনে হচ্ছে যে আরো আগ্রাসী হয়ে গেল ফিফা, বিশেষ করে আমাদের ফিফাই বলবো, মাঠে তো ফিফার প্রতিনিধিত্ব করে আপনার রেফারি, সঙ্গে ভিআরএ রেফারি, ওখানে মাঠের দুইজন লাইন্সম্যান রেফারি, একজন মূল রেফারি, আর এদিকে 6জন রেফারি, আর অফিসিয়াল এখানে যে থাকে ভিআরএ দেখার, চতুর্থ রেফারি, ফিফথ রেফারি, সিক্সথ রেফারি। তো এরা মিলে মনে হচ্ছে ম্যাচটাকে ডমিনেট করা শুরু করলো তখন থেকে। যেহেতু যদি মেসির গোলটা হয়ে যেত, ইজিপ্ট যদি একটু, মিশর যদি একটু কোণঠাসা হয়ে যেত, তারা যদি একেবারে আক্রমণ সামলাচ্ছে, গোল খাচ্ছে, এটা যদি হতো তাহলে হয়তো অ্যাগ্রেসিভ হতো না। যেহেতু মিশর সমান তালে খেলছে এবং মেসি গোল দিতে পারে নাই, সে ভাবছে তাইলে আমরা কি করবো, আর্জেন্টিনাকে তাহলে কিভাবে জিতাবো। জেতানোর জন্য যা কিছু করা দরকার মাঠে, অনৈতিক, আমি বলবো অনৈতিক যা কিছু করা দরকার তাই তারা করেছে কালকে। এবং এরপরে একের পর এক ফাউলের সিদ্ধান্ত, ফ্রি কিকের সিদ্ধান্ত, যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে আর্জেন্টিনার পক্ষে এবং মিশরের বিপক্ষে। এবং আপনি জানেন যে এরপরে 68 মিনিটের সময় মোস্তফা জিকো, তাদের একজন মিডফিল্ডার, মোস্তফা জিকো একদম তাদের নিচ থেকে বলটা নিয়ে মোস্তফা জিকো যে গোলটা করলো, সে বলটা বলতে তারা কি বলো, লিসান্দ্রো মার্টিনেসকে ফাউল করলো আপনার একদম ডিবক্সের সামনে, এসের আপনার মিশরের ডিবক্সের সামনে লিসান্দ্রো মার্টিনেসকে ফাউল বলছে, যে ফাউল করছে, জামা ধরে টান দিছে, যাই হোক গেল, সেটা ধরলাম। তাহলে তুমি ফাউল দাও, ওখানে ফাউল তুমি দেখছো ক্লিয়ার, হ্যাঁ তুমি রেফারি ওখানে বসে দেখলা যে ফাউল হয়েছে কি হয় নাই, তুমি দেখলা ফাউল হয় নাই, ওকে খেলা চালিয়ে যাও। ওখান থেকে বলটা নিয়ে এসে একদম সোজা তারা অ্যাটাক করলো, অ্যাটাক করে মোস্তফা জিকোকে দিল, মোস্তফা জিকো ক্লিয়ার গোলটা দিল, গোলটা দেওয়ার পরে তারপরে উদযাপন শেষে তারপরে বলছে যে ভিআরএ দেখবো, অনেক আগে ফাউল হয়ে গেছে, হ্যাঁ গোল এখানে কিছু ইয়ে হয় নাই, কোনো সমস্যা নেই, এখানে কোনো আপনার অফসাইড টফসাইড কিছুই হয় নাই, ওই অনেকক্ষণ আগে ওই গোল পোস্টের ওখানে একটা ফাউল হয়েছিল। মানে এটা কি হাস্যকর একটা জিনিস। এটা যদি ভিআরের নিয়মও থাকে, এর থেকে খেলার সৌন্দর্য নষ্ট করার জন্য এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হতে পারে না। মানে এটা পুরো খেলাটাকে ধ্বংস করে দেয় এই ধরনের ভিআরে। তারপরে আপনার গেল ওটা, তারপরে সেকেন্ড গোলটা দিল, হ্যাঁ তারপরে আবার একটা গোল দিল, এর আগে একটা গোল দিল, ওই গোলটার পরে আবার একটা গোল দিয়ে দিল। দুইটা গোল যখন হয়ে গেল মিশরের, তখন তারা মনে হচ্ছে এটা উন্মাদ হয়ে গেল যে মিশর কি করবে, তাহলে জিতে যাবে, আর্জেন্টিনা হেরে যাবে। মানে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, মাঝখানে গোলটা বাতিল করে, দ্বিতীয় গোলটা কিছু করতে পারে না, বাতিল করতে পারে না, হওয়ার পরে তারপরে তার বিতর্কিত আরও। এরপরে যখন মিশর প্রতিবাদ করতে গেল, মিশর প্রতিবাদ করার পরে তাদের একের পর এক হলুদ কার্ড, তাদের কোচকে, সহকারী কোচকে, তারপর আরেকজন তার অফিসিয়ালকে রেড কার্ড, সরাসরি রেড কার্ড, এবং মাঠের ভেতরে খেলোয়াড়দেরকে, মানে একের পরে। তারপরে সালা মারাত্মক ট্যাকেলের শিকার হলো, আমরা এটা রিপ্লেতে দেখলাম যে তাকে পায়ের প্রথমে ধাক্কা মেরে তারপর পায়ের উপরে পাড়া দিয়ে, হ্যাঁ স্পাইকে পাড়া দিয়ে, মানে এই সব জিনিস সে চোখেই দেখলো না। আর একটা ঠিক সেম, সে যে এইখানে একটা গোল বাতিল হলো যে মিশরের, সেম ঘটনা করলো আর্জেন্টিনা, এখানে ফাউল করে তাদের ডিবক্সের ভিতরে, ওইটা ছিল ডিবক্সের বাইরে, এটা ডিবক্সের ভিতরে ফাউল করে বলটা নিয়ে গেল, ওই বলে গোল হলো, আর বাইরে টাইরে কোথাও যায় না বল। কিন্তু এটা কিন্তু অবশ্যই বাতিল, এটা তারা রেফারি, এটা পরে ফিফা ব্যাখ্যা দিল যে সেটা চূড়ান্ত হাস্যকর। তারা বলল আমরা আগের গোলটা বাতিল করেছি কারণ ওইখানে ফাউলের সিদ্ধান্ত ছিল, ফাউলটা আমরা ওখানে ফাউল দিয়েছি, তারপরে গোলটা বাতিল দিছি। এখানে যদি আমরা ফাউল দিতাম
তাহলে এটা হয়ে যেত, বাতিল করতো। হ্যাঁ, তারপরে গোল বাতিল হতো না শুধু, এখানে পেনাল্টি দিতে হবে, কারণ এটা পেনাল্টি এরিয়ার ভিতরে। হ্যাঁ, তোমার যদি সেটা হয় তুমি তাই দিবা, তুমি পেনাল্টি হলে পেনাল্টি দেবো। ওইখানে আর্জেন্টিনার প্লেয়ার পেনাল্টি বক্সের বাইরে ছিল, তুমি ফাউল দিছো, ফ্রি কিক হয়েছে। এটা মিশরের প্লেয়ার পেনাল্টি বক্সের ভেতরে ছিল, তুমি ফাউল দাও, ওই আর্জেন্টিনার গোল বাতিল করো, এখানে ফাউল দিয়ে তুমি উল্টা মিশরকে পেনাল্টি দিয়ে দাও, মিশর গোল দিয়ে। তোমার যদি সত্য কথাই তোমরা বলে থাকো, আর যদি সত্যবাদী হও, আর যদি তোমরা বলো যে এটাই নিয়ম, যে আগের ফাউলটা ধরে তুমি ইয়ে করবে, তুমি বলতেছো আগের ফাউল দিলে তো মিশর পেনাল্টি পেয়ে যায়, এই জন্য দিই না। একসঙ্গে দুইটা, ওদের গোলও বাতিল হবে, আবার সের দিকে পেনাল্টিও পেয়ে যাবে, এই দুইটা কাজ করবো না দেখে আমরা এটা দিই না। এটা কোনো কথা বলে না, মানে এই চূড়ান্ত চূড়ান্ত। এবং এই সবকিছুর মধ্যে দিয়ে যেটা হয়েছে যে মেসির যে একটা আন্তর্জাতিক গ্রেসফুল একটা ইমেজ ছিল, এটা কিন্তু কালকে একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। মেসির, আমি বলবো মেসি, শোনেন আপা, মেসি আজ না হোক কাল চলে তো যেতেই হবে। মেসি মিশরের সাথে পার পেয়েছে, সুইজারল্যান্ডের বাধা পার হতে হবে, ইউরোপিয়ান দল ওইদিনও বাধা হয়ে যেতে হবে। সেটা পার যদি হয়, এরপরে ধরেন আরো ভালো দল হয়তো ইংল্যান্ডের সাথে খেলা পড়বে, হ্যাঁ যেটাই হোক সেমিফাইনালটা খেলবে। তারপরে যদি হয় ইংল্যান্ডের সাথে যদি তারা জিতেও যায়, ইংল্যান্ড এতে, তারপরে হয়তো স্পেন বা ফ্রান্সের সাথে খেলা পড়বে, তখন বাদ হয়ে যেতে পারে। মেসি তখন বিদায় নিতে হবে। যদি কোথাও বিদায় না হয়, এই বিশ্বকাপ তো তার শেষ বিশ্বকাপ, সে যে একটা সম্মান নিয়ে যেত, সেই সম্মানের জায়গাটা কালকে কিন্তু হয়েছে কি, এরকম মেসি কিছু করেন আমি বলবো প্রত্যক্ষভাবে, কিন্তু তার দল যে এইভাবে জেতার পরে তারপরে মেসি যেভাবে কান্না করলো, মানুষ এটা দেখে হেসেছে কালকে। তুমি এভাবে কান্না করছো এইভাবে জিতে, তোমরা তো চূড়ান্ত ভালো খেলাটা খেলে সত্যিকার অর্থে জিততে পারো না, তোমরা এইভাবে খেলে জিতে কান্না করছো। কালকে আপনি দেখেন আমাদের ওইভাবে কিন্তু মেসির পারফরম্যান্সও কালকে ম্যাচে না ওরকম ভালো ছিল না, সে তো পেনাল্টি মিস্ট্রিস করে একদম ম্যাসাকার করে দিছে। হ্যাঁ, তারপরে তার যে একটা গোল হয়েছে, ওই গোলটাও রিফ্লেক্ট হয়ে, ওটা রিফ্লেক্ট হয়ে, তো সেই বলটা যেদিকে মারছে গোলকিপার ওদিকে ঝাঁপিয়েছে, কিন্তু এই মিশরের একজনের পায়ে লেগে ওটা রিফ্লেক্ট করে ঢুকেছে, ওরকম আত্মঘাতী টাইপের গোল। তো এই যে বিষয়টা, তারপরে হচ্ছে যে আমি আজকেই সকালে আমার মহল্লায় কালকে খেলা দেখেছে। আপনি তো জানেন পাড়া মহল্লায় ঢাকা শহরে বা আমাদের গ্রামগঞ্জের 60% লোক কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। আজকে সকালে প্রত্যেকে জয়ের পরে প্রতিদিন হাস্যজ্জ্বল, প্রত্যেকে গোমরামুখ এবং বললো যে আমরা আসলে এই ধরনের জয় চাই না। কালকে সত্যিকার অর্থে মিশর দুর্দান্ত খেলেছে, এবং দুর্দান্ত খেলা না খেলা বিষয় না, বিষয়টা হচ্ছে যে যেইভাবে মেসিকে পরবর্তী রাউন্ডে নেওয়ার জন্য, মেসিকে জেতানোর জন্য, আর্জেন্টিনাকে জেতানোর ব্যবসার খাতিরে তাদের স্পন্সর টেকানোর জন্য যেইভাবে জোর করে টেনে নামিয়ে যেভাবে মিশরকে হারানো হলো, এইটা আসলে সারা পৃথিবীর মানুষ দেখেছে। কলঙ্কজনক একটা অধ্যায় আমাদের মহল্লায়, মিরপুরের মহল্লায় যেটা হয়েছে, মেসির সাপোর্টাররা বলছে যে আমরা আসলে এই ধরনের খেলা চাই না, এটা হলে আমরা আসলে আর্জেন্টিনার সাপোর্টই আসলে ওইভাবে করতে চাচ্ছি না, আমরা এই ধরনের জয় চাই না। মেসি এইভাবে করে হিরো হতে পারবে না আমাদের কাছে, আমরা তো ভালোর জন্যই এটা করেছি, যে ভালো, যে সৌন্দর্যের প্রতীক, সেই সৌন্দর্যের প্রতীকের আমরা মেসি কি হয়, আমাদের মেসিকে আমাদের বাংলাদেশের প্লেয়ার, আমরা কেন তার সাপোর্ট করি, কারণ হচ্ছে সে একটা সৌন্দর্যের প্রতীক। সৌন্দর্য সব ধূলিসাৎ কালকে নষ্ট হয়ে গেছে। এটা আমাদের মহল্লায় যেটা হয়েছে, রয়টার্স তাই লিখেছে, দ্য হিন্দু তাই লিখেছে, আনন্দবাজার তাই লিখেছে, CNN তাই লিখেছে, প্রত্যেকটা মিডিয়া আজকে লিখেছে। এর আগেও কিন্তু ফিফার যে চিফ, উনি কিন্তু এর আগেও একটা ইন্টারভিউতে মুখ ফসকে বলে ফেলেছিলেন যে আমাদের একটা উইকনেস বা একটা বায়াস কাজ করেছে আর্জেন্টিনার উপর, এবং গতকালের ম্যাচে সেটা একদম খুব নগ্নভাবে, সীমা পার করে নগ্নভাবে এটা হয়েছে। আপনি দেখেন পৃথিবীর সমস্ত আর্সেনালের, মানে আপনার এই যে ইয়ান রাইট আর্সেনালের, সে বলেছে, তারপরে হচ্ছে যে আপনার লিভারপুলের ক্যারাম ঘাও, সে বলেছে, আপনার ওই যে আপনার এর কথা বললাম আমি যে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনো বলেছে, প্রত্যেকের একই কথা, প্রতিটা মানুষের, প্রতিটা ফুটবলারের একই কথা। কালকে হৃদয়ের যে কান্নাটা মিশরের জন্য, যে মিশরের জন্য যতটা, তারা আসলে এই কান্নাটা হয়েছে যে তারা বলেছে প্রত্যেকে যে ইউরোপের ফুটবলে এইসবের স্থান নাই। আপনি দেখেন ইউরোপের ফুটবলে থেকে আমাদের ফিফা বিশ্বকাপ এখন নিচে নেমে গেছে, তাদের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে ফিফা বিশ্বকাপে। এবং কালকে যেটা হয়েছে যে ফিফার এই ভূমিকাটার জন্য এটা কিন্তু মিশর যে ক্ষোভটা প্রকাশ করেছে, সেটাও কিন্তু খুব এক্সট্রিম লেভেলে তাদের যে মানে হতাশা ছিল সেটা তারা প্রকাশ করে ফেলেছে। মিশরের কোচ, হেড কোচ, সে কিন্তু ওই যে আর্জেন্টিন একজন ফ্যানকে লক্ষ্য করে যে থুতু ফেলার যে ইয়েটা, বা মাঠের মধ্যে করে যে রেসিজমে যে রেসিজম কালকে কিন্তু সব হয়েছে আপা, তো তাকে কিন্তু আবার একটা বড় কোনো একটা পেনাল্টি বা বড় কোনো একটা পানিশমেন্ট
ফেস করতে হতে পারে, তার বিরুদ্ধে তদন্ত হতে পারে বা অনেক তারা কিছু এটা নিয়ে হতে আমার পারে। মনে হয় না যে আসলে আর তেমন কোনো মাথা ঘামাচ্ছে। তাদের একটা পর্যায়ে তাদেরকে দেখে মনে হচ্ছিল তা আসলে খেলবে না, এরকম যে মাঠ থেকে উঠে যাবে, তাহলে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে জঘন্য একটা কলঙ্কদার ইয়ে অধ্যায়টা তৈরি হতো তৈরি কালকে। হয়ে যেত। কালকে দেখেন আর্জেন্টাইন ফ্যানরাও কালকে যে কাজটা করেছে, যে সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে, তারা কিন্তু ইজিপ্টের উগ্র ছিল, খুব তারা উগ্র ছিল। এই ইসরায়েলের পতাকা নিয়ে, তারপরে হচ্ছে তাদের বিরুদ্ধে জঘন্য একটা ক্লেম আসছে যে তারা অ্যালকোহল ছিটিয়েছে আপনার মিশরীয় সাপোর্টারদের গায়ে। হ্যাঁ, তাই এই ধরনের, এইটা আপনি কতটা ভয়ঙ্কর একটা কাজ যে এইভাবে মাঠের মধ্যে এভাবে জিতে গ্যালারিতে এভাবে অ্যালকোহল ছিটিয়ে, মানে আর্জেন্টিনার কোটি যে ভক্ত পৃথিবীতে, আমার মনে হয় কালকে একদিনে, মানে আপনি দেখেন এই বিশ্ব ফুটবল কিন্তু এগিয়ে চলছে, এটা কিন্তু সেই আপনার 90 দশক পর্যন্ত যেভাবে হয়েছে যে ব্রাজিল আর্জেন্টিনা শুধু, বা জার্মানি, ইটালি, এখন আপনি দেখেন অনেক মোড়ল আসছে। আপনার জার্মানি এই যে কয়েকদিন আগে সে রাউন্ড অফ 32-তে বাদ হয়ে গেছে, ইটালি খেলতে আসতে পারে না, 4বারের চ্যাম্পিয়ন, ব্রাজিল বাদ হয়ে গেছে। আপনার মনে করার কোনো কারণ নাই যে আপনার এই যে ফ্যান গ্রুপ, আপনার যে সাপোর্টার গ্রুপ সারা পৃথিবীতে সারা জীবন একরকম থাকবে, এটা কিন্তু আর্জেন্টিনা বোঝার কোনো কারণ নাই। তাদের সমর্থন যদি না থাকে, মানুষের জনপ্রিয়তা যদি না থাকে, এই ধরনের অ্যালকোহল ছিটিয়ে মাঠে এই পারফরমেন্স করে, এই ধরনের, মানে আমি কি বলবো, যে এক ধরনের জোর করে জিতে আসা ফিফাকে দিয়ে, এটা করে কিন্তু আর্জেন্টিনার সুনাম নষ্ট হয়েছে। সামনে কিন্তু অনেক দল আসছে, মরক্কো আসছে, ফ্রান্স এখন কিন্তু খুবই জনপ্রিয়। আপনি জানেন স্পেনের জনপ্রিয়তা এখন একটা গ্রাফে বললো যে সবচেয়ে তুঙ্গে আছে, এবং তাদের ফর্মও কিন্তু বোঝা যাচ্ছে সবচেয়ে তুঙ্গে। এই যে ব্রাজিল আর্জেন্টিনার কিন্তু যেই ফ্যান তৈরি হয়ে গেছে ওই পর্যন্তই দেখা যাচ্ছে, এবং কাদের বাড়ছে সেটা দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি বাড়ছে আপনার স্পেনের, তারপরে হচ্ছে আপনার স্পেনের সবচেয়ে বেশি, তারপরে ইংল্যান্ড, মরক্কো। তো একটা পর্যায়ে গিয়ে এরা কিন্তু আসলে সারা পৃথিবীতে জনপ্রিয়তা হারাবে, এবং এই কাজটা করলে। এবং এই ম্যাচটা আমি বলবো যে ফুটবল ইতিহাসে, ফিফা বিশ্বকাপের ফুটবল ইতিহাসে বলবো না, কারণ হচ্ছে ইউরোপিয়ানরা কিন্তু তাদেরকে সরিয়ে এনেছে, বলছে ফুটবলের কথা বলবেন না, আমরা কিন্তু এই ধরনের জঘন্য কাজ করি না। মানে ফিফার ইতিহাসে এটা ফিফাকে কাঠগড়ায় দাঁড় করালো কেউ, এটার হয়তো কোনো সুরাহা হবে না, কোনো বিচার হবে না, কিন্তু বিচার কিন্তু মানুষ করে, এটাই। মানে আপনি যে প্ল্যাটফর্মটা দিয়ে আসলে পৃথিবীতে বিখ্যাত হচ্ছেন, সেই প্ল্যাটফর্মটাকে যখন আপনি বিতর্কিত করে ফেলবেন, তখন ওইটা জয় করার পরেও কিন্তু আপনার ওই গ্লোরিটা যেটা ওইটা আর থাকবে না। হ্যাঁ, আপনি ওই যে গতকালকে একটা সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো ঠিকই বলেছিল যে আমাদের ফিফার থেকে আমাদের ইউরো লিগটা, ইউরোপের যেটা হয় 4 বছর পর, এটা কোনো অংশে ফিফা বিশ্বকাপের থেকে কম না। ওইটা আমরা গতকালকে পর্যন্ত সবাই এটাকে বলছিল যে দুধের স্বাদ ঘোলে মিঠা, এরকম কিছু একটা। আজকে কিন্তু প্রমাণ হলো যে আসলে ইউরোতে এই ধরনের কাণ্ড ঘটে না। এবং আরেকটা বিষয় যেটা রোনালদোর কথা যেহেতু আসলো, যে এর আগে যারাই এই ফিফা মানে বিশ্বকাপ থেকে বা আন্তর্জাতিক এই ম্যাচগুলো থেকে যে বিদায় নিচ্ছেন, যেমন রোনালদো যাচ্ছে, ওইদিকে মদ্রিচ চলে গিয়েছে, তারপরে ইভেন নেইমার চলে গেছে। যদিও আমরা বলছিলাম যে নেইমারকে লাস্টে যে গোলটা দেওয়া হয়েছে সেটাও একটা সান্ত্বনা সূচক, কিন্তু তারপরেও না, তাদের বিদায়টা হচ্ছে খুব গ্রেসফুলি, কোনো বিতর্ক না তৈরি করে। কিন্তু মেসির মতো একজন, এই যে পরাক্রমশালী একজন ফুটবলার, এবং যাকে আসলে শুধুমাত্র খেলার জন্য না, তার যে একটা গ্রেসফুলনেস ছিল, এই জন্য তার যে একটা ফ্যান বেস ছিল, এই ভূমিকাটার জন্য, মানে এটা কিন্তু মেসির যে বিদায়টা, এটা কিন্তু একটা মানে একদম ওই রকম ক্লিন কোনো বিদায় হচ্ছে না। একদম কট্টর কিছু তাদের দেশের মানুষ এবং কট্টর কিছু সমর্থক ছাড়া কেউ কিন্তু আর এই আজকের এই যে গত রাতের যে ঘটনাটা ইজিপ্টের সাথে, যে এই মিশরের সাথে ম্যাচটার পরে, আর আর্জেন্টিনার ওই ফ্যানরা আর ওইভাবে করে আর নিজেরা বললেও, আপনি দেখেন যে আপনার চারপাশেও দেখেন, বিশ্ব মিডিয়া দেখেন, তারা কিন্তু বলছে যে এই ফ্যান বেসটা আর থাকলো না। এবং মেসির কিন্তু সেই সম্মানের জায়গা, ঠিকই বলেছেন যে সেই সম্মানটা, এটা সারা জীবন কিন্তু এই উদাহরণটা টানবে প্রত্যেকে। এবং আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে যে এটা খুবই আমাদের দেশের কনটেক্সটে যেটা ছিল, যে ব্রাজিলের যারা ভক্ত তারা বেসিক্যালি ইজিপ্টকে সাপোর্ট করেছে, আবার একটা শ্রেণী সাপোর্ট করেছে যেহেতু ইজিপ্ট হচ্ছে প্যালেস্তাইন নিয়ে কথা বলেছে, কিন্তু
ওইটাও ইজিপ্টের হচ্ছে এই মানে বিশ্বকাপ ফুটবলে আলোচনায় থাকার জন্য বা টিকে থাকার জন্য একটা স্ট্যান্স হতে পারে। Stance হতে পারে, হ্যাঁ, কারণ আমরা জানি যে ইজিপ্টের সাথে গাজার যে বর্ডার আছে 12 কিলোমিটার, সেইখানে যাতে গাজাবাসী যুদ্ধের সময় বা বিপদে ইজিপ্টে না যেতে পারে, বা তাদের যে লোকাল স্থানীয়ভাবে যে খাদ্য গুলো গাজায় যেত সেগুলো বন্ধ করার জন্য কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইজিপ্ট অনেক শক্ত সবকিছু ইয়ে করেছে, প্রতিরক্ষা ব্যবস্থা নিচে এমনকি লোহার ইস্পাতের হচ্ছে দেয়াল দিয়ে ফেলেছে, বা হচ্ছে যে তাদের বর্ডার এমনভাবে সিল করেছে যাতে গাজা থেকে রিফিউজি না যেতে পারে মিশরে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু অনেক কিছুই আছে, বিতর্কিত ভূমিকা বা এটা। কিন্তু আপনি যখন ফুটবলের জায়গায় চলে যাবেন একদম সেন্টিমেন্ট বাদ দিয়ে, মানে শুধু খেলার সৌন্দর্যের জায়গায়, হ্যাঁ, রাজনীতি বা গাজা বা এগুলো বাদ দিয়ে সেই সৌন্দর্যের জায়গায় কিন্তু গতকাল মিশর যে সৌন্দর্যটা দেখিয়েছে ঠিক তার বিপরীতে ফিফার ভূমিকাটা মানে ওইভাবেই ফুটে উঠেছে বিষয়টা। তো ওইটাই, এটা আমি বলবো এটা হয় না। আর যেটা বললেন আপা যে রাজনৈতিক বিষয়ে, তো আমারও যেটা, আপনি তো এটা বিষয়ে ভালো জানেন, কিন্তু আমি একটা জিনিস যেটা জানি যে গাজায় যেটা হয়েছে মিশরই কিন্তু এই সারা পৃথিবীতে যত ত্রাণ যায়, হ্যাঁ, এই যে ইয়ে দিয়ে ওই যে সব রাফা, হ্যাঁ, ক্রসিং দিয়ে যায়, দিয়ে তো ওইটা তো আপনার মিশর হয়েই কিন্তু সমস্ত ত্রাণ ওই দেশে যেতে হয়। মিশর এই সাপোর্টটা কিন্তু দিয়ে যাচ্ছে। মিশর কিন্তু জর্ডানের মতন না, না জর্ডানের মতো একদম ক্লোজ করে দেয়নি এত না। আর একটা হচ্ছে মিশর যখন বন্ধ করেছে তখন আসলে এপারে যুদ্ধ চলছে। এই আপনি জানেন যে গাজা আসলে কোনো স্বাধীন দেশ না, তারা হচ্ছে তাদের একটা ছিটমহলের মতন, এবং সেখানে হচ্ছে ইসরায়েলের কন্ট্রোল। তারা আসলে এই ইসরায়েলের বিমান হামলা থেকে নিজেদেরকে রক্ষার জন্য, এবং ওখানে যে এই পরিমাণ হামলা হচ্ছে এটার জন্য তারা সাময়িকভাবে চূড়ান্ত অবস্থা হলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্ধ করতে। সেটা অন্য কারণ, এবং ইসরায়েল চাচ্ছিল, ইসরায়েলের সাথে মিশরের কিন্তু 40 বছরের না বাণিজ্য সেই বা চুক্তিটা আছে, চুক্তি আছে, তো সেটা তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য না, করেছে। ওইটা আরেকটা আছে আপা, যে ইসরায়েল চাচ্ছিল তখন যে আপনার গাজাবাসী সব মিশরে চলে যায়, এবং তারা কোনোদিন আর নেবে না। তারা কিন্তু তারা বলেছে স্টেটমেন্টে, সিসিও বলেছে তাদের প্রেসিডেন্ট, যে আমরা হচ্ছে এখন যদি বর্ডার খুলে দেই তাদেরকে যে একবার ঢুকে, এখন হয়তো তারা আসবে সেটা কিন্তু আর ফেরত বলছে যে এখন হয়তো তারা 10,000 লোক মারা যাবে, কিন্তু এরা যদি ভিতরে ঢোকে 10 লাখ লোক বা 20 লাখ লোক জীবন আর কোনোদিন তাদের জন্মভূমিতে যেতে পারবে না। আমাদের যেটা রোহিঙ্গারা হয়েছে মানে শুধু এই কারণেই না, সেটা ঠিক আছে তাদের জাতীয় নিরাপত্তার জন্য। আমি ওইটাই বলছি যে মিশর তার জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে ফিলিস্তিনকে হয়তো ওইভাবে সাপোর্ট দিতে পারেনি, বা এই খেলাতে গাজার বিষয়টা আনা হয়তো একটা সেন্টিমেন্টের বিষয়। কিন্তু আপনি যদি এই সেন্টিমেন্ট গুলো ঝেড়ে ফেলেন তাহলে ফুটবলের যে সৌন্দর্য, হ্যাঁ, না আপনার এই কথা অবশ্যই ফিফা ফেল না। করে এই দুইটা জিনিস আপা, আমি তো বলি যে ফিফা বিশ্বকাপ কিন্তু কোন একটা ফুটবল না শুধু, না এইটাকে আপনি গাজা আনবেন, এটার মধ্যে ইউক্রেন আনবেন, এটার মধ্যে আজকে দেখেন আজকে এখানে কে কারা খেলছে না, রাশিয়া খেলছে না, কারণ হচ্ছে সে ইউক্রেনে কেন যুদ্ধ করছে, কারণ হচ্ছে এইটা কিন্তু এই যুদ্ধের বিষয়গুলো, হ্যাঁ, প্রতিটা জিনিস এটার সাথে মানুষের জীবন মরণ সবকিছু, ইরান ঢুকতে পারেন। তারপর আপনি দেখেন যে এই যে একটা বিষয় কিন্তু এখানে, যে এখানে আরেকটাও কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু ইউএসএ খেলতে পারছে না এবং আর্জেন্টিনা যেহেতু এই গাজা ইস্যুতে মানে ইসরায়েল ইস্যুতে একদম ইউএসকে বা ইসরায়েলকে সমর্থন দিয়েছে, এখন বলা হচ্ছে আর্জেন্টিনাই কিন্তু ইউএস এর একটা প্রক্সি টিম। এটাও কিন্তু বলা হচ্ছে না। এটা আমি ওইভাবে জানি না। হ্যাঁ, এটা মানে আপনি যেটা বলছেন যুক্তি যদি দেন যে চারদিক থেকে যদি দেখা যায় তাহলে এটা ঠিক আছে, কারণ হচ্ছে ইউএসএ বাদ হয়ে গেছে, আর হচ্ছে যে রাজনৈতিকভাবে আর্জেন্টিনা হচ্ছে তাদের মতাদর্শের, এবং তারা গাজা ইস্যুতে হচ্ছে ফিলিস্তিনের বিপক্ষে, আর আপনার ইসরায়েলের পক্ষে, আর ফিলিস্তিনের পক্ষে হচ্ছে স্পেন, আর একটা হচ্ছে ব্রাজিল স্টেটমেন্ট দিয়েছে কঠিনভাবে, স্পেন একদম দুর্দান্তভাবে তার পক্ষে। এবং আরেকটা জিনিস যেটা স্পেন কিন্তু এই বিশ্বকাপ চলাকালীনই প্যালেস্টাইন থেকে বেশ কিছু শরণার্থী নিজের দেশে একদম 600 মানুষকে তারা নাগরিকত্ব দিয়েছে। তো এটা হ্যাঁ, এই জিনিসটা কিন্তু দেখেন এই এটা, এবং ইসরায়েলের তাদের যে ওই দেশ হয়ে যত পণ্য যত জাহাজ যেত সবকিছুর উপর নিষেধাজ্ঞা দিয়েছে, ইসরায়েলের উপর, এটা ফ্রান্সের উপর, স্পেনের উপর দিয়ে যেতে পারবে না। তো দেখেন তারা কিন্তু আবার এই অজুহাতটা খাটায়নি যে আমার এখানে চলে আসবে, হ্যাঁ, মানে শরণার্থী চলে আসবে বা এটা আসবে, তারা কিন্তু স্বেচ্ছায় না। স্পেন তো অনেক দূরের দেশ, অনেক দূরে, কিন্তু তারপরেও আমরা কিন্তু সবাই
সবাই জানি হ্যাঁ, মিশর আপনি বলবেন যে ওই 600-6000ও নেয় না, তারা তো নিছে। মিশরের যে সিসি আসলে কিভাবে এবং কোন সমর্থনে আরব বসন্তের মাধ্যমে কিভাবে ক্ষমতা এসেছে, এটাও কিন্তু একটা অন্য একটা ইতিহাস। তো ওই বিতর্কে আজকে আমরা না যাই। এখন আমাদের মূল যেটা, যে সব ইস্যু যদি আমরা বাদ দিই শুধুমাত্র ফুটবল দিয়ে দেখতে যাই, তাহলে সেই সৌন্দর্যের কাছে মিশর যে সৌন্দর্যটা দেখিয়েছে সেটা কিন্তু আর্জেন্টিনা এবং ফিফা দেখাতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, এইখানে বরং তার বিপরীতে আজকের এই আমার যেটা মনে হয়, যেটা আমার ছোট জ্ঞানে যেটা মনে হয়, যে এই ম্যাচটায় মানে ভিলেন হিসেবে থাকবে ফিফা এবং সঙ্গে কিছুটা আর্জেন্টিনা। আর এই ম্যাচটা হারলেও সারা বিশ্ববাসীর প্রশংসা বলেন, সহানুভূতি বলেন, সব কিছু পেয়েছে মিশর। এবং এইটা একটা ম্যাচ জিতে আবার কিচ্ছু হবে না এখানে, মিশর পরবর্তী ম্যাচে হেরে যেত আবার। এই একটা ম্যাচ তারা হারার পরেও কিন্তু জিতে গেল সারা বিশ্ববাসীর কাছে। হ্যাঁ, এটা আপনি আজকে একটা হেডলাইন করেছেন যে আসলে জিতেছে আর্জেন্টিনা এই ম্যাচটাই, কিন্তু হেরে গেছে ফিফা। হ্যাঁ, বিষয়টা এরকমই হয়েছে, কিন্তু আসলে ওইভাবে বড় অর্থে বলতে গেলে মিশরই আসলে জিতে গেছে, এটাই বিষয়। আর পরের যে ম্যাচটা হয়েছে আমরা জানি যে সুইজারল্যান্ড আর কলম্বিয়ার মাঝখানে কলম্বিয়াকে বিদায় নিতে হয়েছে। এটা হ্যাঁ, এটা আসলে হচ্ছে কি, এটা খুবই এটা আনএক্সপেক্টেড। যদিও সুইজারল্যান্ডের ডিফেন্স আমরা কালকে আলোচনা বলেছিলাম যে এই ডিফেন্সে সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার দুইজনের ডিফেন্স এত শক্ত, গোল দেওয়া খুব টাফ হবে, আমরা কিন্তু গতকালকেই বলেছিলাম। তারপর আমরা কলম্বিয়াকে এগিয়ে রেখেছিলাম। আমাদের প্রত্যাশা মতো তারা কিন্তু খেলেছেও। কলম্বিয়া ভালো, তারা অন টার্গেটে প্রায় 16টার মতো শট নিয়েছে ইয়েতে, গোলমুখে। এর মধ্যে অন টার্গেটে ছিল 9টা। আর হচ্ছে যে সুইজারল্যান্ড মানে শট নিয়েছে 9টা টোটাল, অন টার্গেটে ছিল মাত্র 2টা। তো এই যে খেলার বল পজিশনিংয়ে সুইজারল্যান্ডের ছিল 44%, তাদের ছিল 56%। সব দিক থেকে আগানো ছিল কলম্বিয়ার হয়েছে কি, কালকে লুইস দিয়াস আসলে গোল করতে পারে নাই। এইটা কলম্বিয়া কিন্তু পুরা ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ করেছে, উইং ব্যবহার করেছে, মাঝখান দিয়ে গেছে, তাদের মিডফিল্ড দখলে ছিল। কিন্তু ওই যে সুইজারল্যান্ডের ডিফেন্সও বারবার ভাঙার চেষ্টা করেছে, কিন্তু আসলে সফল হওয়াটা একটু কঠিন হয়ে গেছে। সুইজারল্যান্ডের গোলরক্ষক দুর্দান্ত খেলেছে কালকে, এবং এইটা তাকে প্রশংসা দিতেই হবে তাদেরকে। এটা রিওয়ার্ড পাওয়ার যোগ্য। সুইজারল্যান্ড ম্যাচটা টেনে নিয়েছে অতিরিক্ত সময়ে, গোল শূন্য ড্র থাকার পরে অতিরিক্ত সময় গোল হয় নাই। এবং আপনি জানেন যে এরপরে টাই ব্রেকারে তারা আপনার কত 4-3 গোলে জিতেছে। হ্যাঁ, সুইজারল্যান্ড প্রথমে হচ্ছে যে আপনার মিস করেছে একটা, কলম্বিয়া মিস করেছে, তারপরে সুইজারল্যান্ডও একটা মিস করেছে, তারপর কলম্বিয়া আবার মিস করেছে, এবং শেষে সবাই গোলগুলো দিয়ে ওই 2 গোল কম দিয়ে দেওয়ার কারণে সুইজারল্যান্ড চলে গেছে আপনার কোয়ার্টার ফাইনালে। এইটা কোয়ার্টার ফাইনালে আমি বলবো যে এটা একটা আপসেট, কারণ হচ্ছে যেই দল হিসাবে কিন্তু এবার সুইজারল্যান্ড এর থেকে কলম্বিয়া অনেক বেটার টিম, এবং সেটা যে সে যেতে পারলো না, এটা খুবই দুঃখজনক। এখন এই সুইজারল্যান্ডে আপনি জানেন এরপরে আর্জেন্টিনার সাথে খেলা, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সাথে খেলা, সেই খেলাটা আসলে কি মনে করছেন? এটা কি কোয়ার্টার ফাইনালে এই খেলাটা সারা পৃথিবীর মানুষ আসলে আর্জেন্টিনার একদম চূড়ান্ত ভক্ত ছাড়া আমার মনে হয় সবাই সুইজারল্যান্ডের সাপোর্ট করবে। এই ক্ষোভ থেকে, দুঃখ থেকে, আমি বললাম না, এই ম্যাচটা, গতকালকের ম্যাচটা টেনে নিয়ে যাবে এই সুইজারল্যান্ড ম্যাচটা একদম সামনে, প্রথমেই টেনে নিয়ে যাবে বহু ম্যাচ, বহু মাস, বহু বছর। সেটাই। আর আমাদের তো আসলে রাউন্ড অফ 16-এর খেলা গতকালই শেষ হয়ে গিয়েছে, এবং যেটা নতুন কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে সেটা নিয়ে আপনি আমি আরেকটা আলোচনা করব। তো এই পর্যন্ত যেটা, যে সর্বশেষ এই ম্যাচগুলো দেখে যেটা মনে হলো, সেটাতে আপনার কি মনে হয় যে আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড যে ম্যাচটা হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে, এটাতে আসলে একটা প্রেডিকশন দেন, এটা দিয়ে আমরা আজকে এই পর্বটা এখান থেকে বিদায় নিব। এটার প্রেডিকশন যদি দেই, এই মিশরের এই ধাক্কায় আমার মনে হচ্ছে যে এইটা পড়বে যে সুইজারল্যান্ডের উপরে। সুইজারল্যান্ড উজ্জীবিত হবে যে আমরা এইটা ক্যাশ করব, এবং এই উজ্জীবিত হয়ে সারা পৃথিবী আমাদের সঙ্গে, আমাদের সাপোর্টে থাকবে, আমরা ম্যাচ জিতবো, এই চিন্তা করে সুইজারল্যান্ড। এবং
আর্জেন্টিনার ঠিক বিপরীত একটা ঘটনা হবে, তারা মোস্ট প্রফেশনাল টিম। তারা মোরালি কিন্তু উইক হয়ে যায়। হ্যাঁ, যদিও তারা যথেষ্ট প্রফেশনাল টিম, হ্যাঁ তারা প্রফেশনাল খেলোয়াড়, কিন্তু তারপরেও কিছুটা জিনিস তো সবার মধ্যেই থাকে। মোরালি অনেকটাই উইক থাকবে। আপনি দেখবেন যে এটা বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্রের খেলার মধ্যে কিন্তু এটা হয়েছিল। যুক্তরাষ্ট্র ওই একটা ঘটনা বা লাল কার্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্লেয়াররা কিন্তু মোরালি একটু উইক ছিল। তো এরকম ঘটনা যদি আর্জেন্টিনার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনার কিন্তু এখানে আর ডু অর ডাই ম্যাচ থাকবে। ওইখানে ম্যাচে যদি একটু উইক থাকে, এটা কিন্তু ছেড়ে দেবে না সুইজারল্যান্ড, এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ম্যাচের রেজাল্ট সুইজারল্যান্ডের পক্ষে যেতে পারে। আবার আরেকটাও হতে পারে, কিন্তু সুইজারল্যান্ডের মধ্যে এই আশঙ্কাটা কাজ করতে পারে যে আমরা ভালো খেললেও কি আমাদের পক্ষে না, তারা অল আউট খেলবে, তারা ওইটা ঢুকবে না, তাদের মধ্যে ওইটাই থাকবে সবচেয়ে বেশি, যে আমরা জিতবো, সারা পৃথিবী আমাদের সঙ্গে আছে বেশিরভাগ লোক। তো এইটা তাদের মধ্যে এইটা যদি কাজ করে। এবং আরেকটা জিনিস আছে যে সুইজারল্যান্ড কিন্তু ইউরোপিয়ান টিম, ইউরোপের ঘরানার সাথে আপনি জানেন যে ল্যাটিনরা কিন্তু পেরে ওঠে না খুব সহজে, কারণ খুব একই ঘরানার যেহেতু খেলা না। ব্রাজিলও কিন্তু ওই ইউরোপের, হ্যাঁ তারা কিন্তু শুধুমাত্র একটা নরওয়ের কাছে হেরে গেল, কারণ শুধুমাত্র ইউরোপিয়ান এই স্টাইলে কিন্তু ইউরোপিয়ানের সেই গতি স্ট্যামিনা ওইটার সঙ্গে পেরে ওঠে না। এটার জন্য যেহেতু ইউরোপিয়ান টিম, আমার মনে হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং ওই ম্যাচে সুইজারল্যান্ডের জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আজকে এই পর্যন্তই দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা আগামীকাল বা আজকেই হয়তো অন্য একটা আলাপ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আমাদের একটাই প্রত্যাশা থাকবে যে এই বিশ্বকাপে এতদিন পর্যন্ত যেটা হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত যাতে ফুটবলের যে সৌন্দর্য সেটাই জয়ী হয়। ভালো থাকবেন, শুভকামনা।